হাই, আমি রক্তিম। তো আজকের নবপত্রিকার ড্রপ 1 প্রথম যে কয়েকটা উপন্যাস পড়লাম সেগুলো নিয়ে কথা বলবো। কিছু কিছু রিটেন রিভিউ আমার বুকিশলি ইয়োর্স ফেসবুক পেজে করেছি। তো ওভারঅল আজকে একটা ভিডিও করছি উপন্যাসগুলো নিয়ে, এবং এবছর আমি যে কোনো পূজাবার্ষিকীর ফোকাসে রেখেছি উপন্যাস, উপন্যাসিকা এবং বড় গল্প। ছোট গল্পগুলো নিয়ে পরে কখনো ভিডিও বানাতে পারি, নাও বানাতে পারি, কি ফরম্যাটে কি বানাবো এখনো কোনো কিছু ডিসাইড করিনি। তো যাই হোক, এখন উপন্যাস দিয়ে শুরু করেছি। দাম হচ্ছে 250 টাকা। নবপত্রিকা স্পাইনের লেখা রয়েছে। কভারটা এরকম দেখতে। এর আগে একটা ভিডিওতে আমি শুট করে যাই না, এটা এই ভিডিওর আগে ফ্লোট করবো না পরে ফ্লোট করবো সেটা আমি এখন ডিসাইড করিনি, কিন্তু শুট করি সেখানে আমি দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। পিছন দিকে অ্যাড রয়েছে, দেখাবার সেভাবে কিছু নেই। কভারটা গ্লসি, ভালো, আগের বারের থেকে অনেকটাই ভালো। আর সামনে এই পেজগুলো বেশ ভালো, মানে হাত দিলে আপনারা বুঝতে পারবেন বেশ ভালো, পুজো বার্ষিকীর তুলনায় যথেষ্ট ভালো। যেহেতু প্রথম ভিডিও, একটু ওভারভিউ দিয়ে দিই। এখানে প্রবন্ধ রয়েছে, নিবন্ধ রয়েছে, পৌরাণিক, উপন্যাস, উপন্যাসিকা, মুক্ত গদ্য, বড় গল্প, ছোট গল্প, ভ্রমণ, খেলা, বিদেশি গল্পের ছায়ায়, অনুবাদ, কবিতা। অর্থাৎ একটা পুজোবার্ষিকী একটা কমপ্লিটনেস আসার জন্য যা যা দরকার সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। তো এর মধ্যে 4টি উপন্যাস নিয়ে আমি আজকে কথা বলবো। তার মধ্যে প্রথম শুরু করব সুখের শহরে আজ দারুণ অসুখ, ডাক্তার পল্লব বসু। এটা দিয়ে শুরু করব। প্রথমে আপনাদেরকে হেডপিসটা দেখাই। এরকম হেডপিস যদি ভালো করে আপনারা দেখেন, দেখবেন যিনি শুয়ে আছেন অর্থাৎ যিনি পেশেন্ট, তার মুখে কিছু একটা র্যাশ বেরোচ্ছে বা এই টাইপের কিছু একটা, এবং এটার সঙ্গে গল্পের মূল কনফ্লিক্টের একটা যোগাযোগ রয়েছে। আপনারা সবাই জানেন যে পল্লব স্যার মোস্টলি মেডিকেল থ্রিলারের লেখেন, এছাড়াও আরো অনেক কিছু উনি লেখেন, কবিতা টবিতা হয়তো লেখেন, কিন্তু মোস্টলি মেডিকেল থ্রিলার। এবং এই লাইন আপে সম্ভবত একমাত্র মেডিকেল থ্রিলার ওনারই রয়েছে, তাই জন্য একটা আগ্রহ ছিল। তো এখানে হয়েছে হাসপাতালে একজন পেশেন্টকে রক্ত দেওয়ার সময় তার কোন গ্রুপের রক্ত লাগবে এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে একটা পেশেন্ট মারা গেছে। তো এইটা নিয়েই হচ্ছে, এই কনফ্লিক্টটা নিয়ে খুব ছোট্ট করে বললে এই গল্পটা নিয়ে এন্টায়ার গল্প এগোবে। আসলে এই কনফিউশনটা ক্রিয়েট হয়নি, এই কনফিউশনটা ক্রিয়েট করা হয়েছে কে কেন কি কারণে করলো, এবং এর সঙ্গে একটা পুরোনো দিনের শত্রুতার রিভেঞ্জ অ্যাঙ্গেল রয়েছে। এই সমস্ত কিছু মিশিয়ে গল্পটা তৈরি করা হয়েছে। গল্পটার পজিটিভ পয়েন্ট যদি আমি বলি, তাহলে প্রথমত মেডিকেল থ্রিলার একমাত্র এই বইটাতে একটাই রয়েছে, সেটা পড়তে খুব ভালো লেগেছে। 2 হচ্ছে একটা অংশ রয়েছে যেখানে হাসপাতালের কোন এক পদাধিকারী কোন এক জার্নালিস্টকে বলছে লেট আস এক্সচেঞ্জ আওয়ার জব জাস্ট ফর আ ডে, এবং সেখানে সেই হাসপাতালের পদাধিকারী তার যে যে কাজগুলো যে লিস্ট দিয়েছে সেটা একটা প্যারাগ্রাফ জুড়ে, সত্যি কথা বলতে আমিও জানতাম না, আমারও চোখ বড় বড় হয়ে গেছে যে একটা হাসপাতালে অত কিছু হয়। এই ব্যাপারটা জেনে সত্যি সারপ্রাইজ লেগেছে, আমি অভিভূত, ভালো লেগেছে। এরপর হচ্ছে যে কোনো স্টোরি টেলিং আর্টে যেটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা যে গল্পটা কখন আমি তুলবো, কখন টার্ন অ্যান্ড টুইস্ট করবো, সেই জায়গাটা খুব ভালোভাবে করা গেছে। যেহেতু মেডিকেল থ্রিলার, লেখক নিজের ডাক্তার, তাই মেডিকেল জায়গাগুলো খুব ভালো করে এক্সপ্লেন করা হয়েছে, না হলে সাধারণ লেম্যান পাঠকদের বুঝতে অসুবিধা হবে। আবার অ্যাট দ্য সেম টাইম ওইগুলো এস্টাবলিশ না করা হলে মেডিকেল থ্রিলার ব্যাপারটাই আসবে না, সেই ফিল্ডটাই আসবে না, সেটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। গোটা থ্রিলারটার মধ্যে এই ফ্লেভারটাকে এনশিওর করেছেন লেখক যে কোনোভাবেই যেন মেডিকেল থ্রিলার এই ফ্লেভারটা কোনোভাবে মিস না হয়ে যায়। এখানকার যিনি ইনভেস্টিগেটিং চরিত্র শ্রীপর্ণা, ওনার একটা শ্রীপর্ণা সিরিজের গল্প, এই নামে ওনার সম্ভবত একটা বইও রয়েছে। তো মোটামুটি এইটাই গল্পটার সম্বন্ধে বলার। গল্পটা আমি কিন্তু থারোলি এনজয় করেছি, এবং শেষে যেভাবে ভিলেনকে ধরা হয়েছে সেই জায়গাটাও খুব ইন্টারেস্টিং লেগেছে, কারণ ওটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। এরপরে হচ্ছে অসম ডায়েরি 2, সোমনাথ সেনগুপ্ত। এই গল্পটা নিয়ে আলোচনা করার আগে বলি, আমাকে এদিক ওদিক লোক কমেন্ট করছে, ইনবক্স করছে যে এটা কি আর কোনো বই আছে। সেখানে একটা কথা বলি, যতদূর আমি জানি এর 2টো বই রয়েছে। আমার একটা বই নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, বৈশালী যোশীর প্রথম বইটা নিয়ে, যেটা সেই সময় বইচই পাবলিশার থেকে বেরোতো, সম্ভবত ওটা এখন বই বন্ধুর কাছে রয়েছে। এছাড়া আরো একটা বই হয়তো গত বইমেলার সময় বেরিয়েছে। তো এটা মোটামুটি আমার জানা আছে, আপনারা সেটা দেখতে পারেন। সম্ভবত বইগুলো বই বন্ধু পাবলিশারের বই, পুরোপুরি নিশ্চিত নই। তো সেই বৈশালী যোশী ক্যারেক্টারটাকে নিয়ে লেখা এটা আরেকটা গল্প, এটাও কিন্তু থ্রিলার ক্যাটাগরির গল্প, কিন্তু এই থ্রিলারটা একটা সামাজিক টোনে লেখা। অন্য একজন লেখকের এরকম একটা খুবই পপুলার থ্রিলার আমি পড়েছি, সেই লেখকের নাম নানা কারণে এই ভিডিওতে আমি করতে পারছি না, কারণ তাহলে অ্যাগ্রেসিভ কমেন্ট আসতে পারে এই মুহূর্তে। যাই হোক, ওই থ্রিলারের যে ন্যারেটিভ ছিল সেই ন্যারেটিভটা আমি ওই লেখকের লেখা পড়ার পর এই প্রথমবার সোমনাথ বাবুর লেখায় পড়ছি,
যেখানে প্রেম বা ওই ধরনের সম্পর্ক, বাবা ছেলে, স্বামী স্ত্রী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এরকম যে সম্পর্ক, এই সম্পর্কগুলোকে ডিডিউস করে একটা থ্রিলারের মধ্যে লিখে নিয়ে যাওয়া এবং তারপর থ্রিলারটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আমার খুব এই থ্রিলারে ইন্টারেস্টিং লেগেছে। খুব শর্টে বললে, আসামে যখন সালফা হয় অর্থাৎ সারেন্ডার্ড আলফা, যারা স্বাধীন আসাম চেয়েছিল তারা যখন আস্তে আস্তে সারেন্ডার করে, সেই সময় কিছু এনকাউন্টার পুলিশের বা আর্মির, সেই সমস্ত কিছুর উপর বেস করে এবং একজন লোকের নিখোঁজ হয়ে যাওয়া, এই পুরো ব্যাপারটার উপর বেস করে একটা থ্রিলার, এবং যে জিনিসটাকে খুঁজে বের করবে হচ্ছে সাংবাদিক বৈশালী যোশী। বৈশালী যোশীর ক্যারেক্টারটা সাংবাদিক, এবং এই গল্পে কিন্তু সেই মূল খুঁজে বের করার কাজটা করে। এই গল্পে পুলিশ বা এই সিরিজে পুলিশ বা ওই টাইপের কেউ করে না। এই গল্পটাকে ওই সমস্ত কিছুর দিক থেকে আসামের যে বর্ণনা এবং যে ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে, আমি গুগল টুগল করে দেখিনি, তার কারণ হচ্ছে আগের বার আমি দেখেছিলাম ইনফরমেশন কারেক্ট ছিল, তো এবারে গুগল টুগল করে দেখিনি। তো ইনফরমেশনের দিক থেকে যথেষ্ট ভালো, এবং এর অনেকগুলো অংশ রয়েছে, কখনো আসামে রয়েছে, কখনো বম্বেতে রয়েছে, এরকম বহু জায়গায় রয়েছে। এই প্রত্যেকটা অংশকে খুব ভালো করে ফিট করানো রয়েছে। এই গল্পটা কিন্তু মোটের উপর আমি এনজয় করেছি। ওই সিরিজে আমি আরো একটা পুজো বার্ষিকী কিনেছি, ওই একই সিরিজের গল্প রয়েছে, সেটা নিয়ে পরে কখনো আলাদা ভিডিওতে কথা বলবো। এরপর একটা ঐতিহাসিক প্রেমের গল্প, কয়েদে মহব্বত, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা প্রেমের গল্প, কারণ মহব্বত কথাটা রয়েছে। কয়েদ এই কথাটা কেন রয়েছে সেই জিনিসটা বুঝতে গেলে আপনার গল্পটা পড়তে হবে। মোটামুটি এটা হচ্ছে বাংলার নবাবী আমলের একটা প্রেমের গল্প। গত বছর দেবদত্তা ম্যাডাম যেটা লিখেছিলেন ধীরে বহে যমুনা, ওটা দিল্লির প্লটে একটা প্রেমের গল্প, এটা বাংলার প্লটে একটা প্রেমের গল্প, এবং এখানে ঢাকার বিখ্যাত বাকরখানি রুটির অরিজিন বই টাইপের একটা বিষয়, একটা অ্যানিকডোট পাওয়া গেছে, এটা খুব ভালো লেগেছে। গতবারের মতো এবারেও উনি লেখার প্যাটার্ন সেমই রেখেছেন, উর্দু অ্যারাবিক শব্দের প্রয়োগ করে সেই বাদশাহী ফিলিংটা উনি নিয়ে আসতে পেরেছেন। কনফ্লিক্টটা হচ্ছে খুব সিম্পল, একটা প্রেম, এবং যে কোনো প্রেমে হিন্দি সিনেমার মতন সমস্ত জায়গায় একটা ভিলেন থাকে, এখানেও একটা ভিলেন চলে এসছে, এবং সেই ভিলেন ওই প্রেমটাকে ট্রাবল করছে। এই ট্রাবলটাই কনফ্লিক্ট, এবং সেটাকেই ঠিক করে ডিপিক্ট করানোর জন্য এই উপন্যাসটা দাঁড়িয়ে গেছে। এটাও এই মানে পুজো বার্ষিকী, নবপত্রিকা পুজো বার্ষিকীর কিন্তু একটা খুব ইউনিক উপন্যাস, কারণ বাকি সমস্ত উপন্যাসগুলোর নাম ধাম দেখে আমার মনে হয়, যদিও সবগুলো আমি এখনো পড়িনি, সম্ভবত আর ঐতিহাসিক নেই, তাই মানে আউট অফ দ্য বক্স কিন্তু এটা অবশ্যই বলা যায়। এবং গল্পটা যেভাবে শেষ হয়েছে, শেষমেশ কি প্রেমটার কি পরিণতি হলো, এবং যখন প্রেমটা হচ্ছে সেই ফিলিংগুলো খুব ভালোভাবে লেখা হয়েছে। এবং ঐতিহাসিক উপন্যাস যেহেতু চরিত্রগুলো বাস্তবের থাকে, তার উপর কিছুটা কল্পনা মিশিয়ে কিন্তু বাস্তব যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়, এইটা করতে হয়, তাই সেটা এনশিওর করতে পেরেছেন। তার সঙ্গে সাহিত্যের মজাটা দেওয়ার জন্য এই উপন্যাসটা কিন্তু যথেষ্ট ভালো মনে হয়েছে। শেষ যেটা নিয়ে কথা বলবো হচ্ছে এই গোয়েন্দা গল্প দ্বীপচক্র আক্রোশ। এই কভারটা যেটা রয়েছে সেটা গল্পের সঙ্গে যুক্ত। দুজন পুলিশ অফিসার, তারা একটা ডেড বডি দেখছে, এরকম একটা জায়গা থেকে গল্পটা শুরু হয়েছে, এবং এটা মার্ডার মিস্ট্রি, এবং এর যে আইও অর্থাৎ তদন্তকারী আধিকারিক অভিরাজ সেন, সে এই ব্যাপারটা তদন্ত করবে। এইটা নিয়ে মোটামুটি গল্পটা পজিটিভ নেগেটিভ কি, নেগেটিভ খুব একটা কিছু নেই। প্রথমত এই গল্পটা মানে একটা ওয়াইড ডোমেনে লেখা হয়েছে। সচরাচর আমরা গোয়েন্দায় যখন পুলিশের গোয়েন্দা চরিত্র দেখি, তারা সচরাচর রাজ্য পুলিশের হয়। তার একটা বড় কারণ আমাকে একজন লেখকও বলেছিলেন, যে রাজ্য পুলিশ হলে যে লোকেশনের যে ভেরিয়েশনটা দেওয়া যায়, কখনো বর্ধমান, কখনো বিষ্ণুপুর, কখনো দার্জিলিং, কোচবিহার, এই করে সন্দেশখালী করে পুরো ব্যাপারটা দাঁড় করানো যায়। কলকাতা পুলিশে সেটা সবসময় সম্ভব হয় না, কারণ জুরিসডিকশনটা অনেক ছোট। কিন্তু তারপরেও আপনারা যখন এই লেখাটা পড়বেন, দেখবেন কলকাতা পুলিশ জুরিসডিকশন এরিয়ায় কত সুন্দর করে অঞ্চলের বর্ণনা দেওয়া রয়েছে, এবং সেই বর্ণনাগুলো এত প্রাণবন্ত হয়ে উঠেছে। এবং কলকাতা পুলিশের জুরিসডিকশন একটা ঝোপ রয়েছে, আর নদীর ধার রয়েছে, এত কিছু রয়েছে, এত সুন্দর যে এই বর্ণনাটা কিন্তু গল্পটাকে এক স্টেপ অ্যাড করে নিয়ে চলে গেছে। এই লেখকের লেখায় পুলিশ প্রসিডিওর খুব ভালো থাকে, এটা আমি অনেকবার বলেছি। তাই পুলিশ প্রসিডিওর যে ভালো আছে এটা অ্যাজিউম করে নিয়ে বাকি জায়গাগুলো আমি বলবো। সেটা হচ্ছে যে আরো কিছু কিছু পুলিশের খুঁটিনাটি জিনিস এখানে বলা রয়েছে। যেমন পুলিশ অনেক সময় পোর্ট্রেট আঁকায় আর্টিস্টদের দিয়ে, কিন্তু কেন আঁকায় আপনারা এই মুহূর্তে পজ করে ভাবতে পারেন যে কেন আঁকায়। তার ব্যাখ্যাটা হচ্ছে যখন সিসিটিভি পাওয়া যায় না, ফুটেজ পাওয়া যায় না প্রাইম সাসপেক্টের, তখন এটা করানো হয়। এছাড়া কল ডাম্প বলে একটা মেথড এখানে বলা রয়েছে, যেটা কিন্তু আমার জানা ছিল না। কোনো ওটিটিতে আজ অব্দি এই মেথডের ব্যবহার আমি পাইনি, কোথাও পাইনি। সম্ভবত ডিরেক্টররা বা স্ক্রিপ্ট রাইটাররাও এটা ততটা জানে না, সম্ভবত এটাই কারণ এটা। এরপর হচ্ছে যে মূল যে ক্রিমিনাল, সেই ক্রিমিনাল ডিসক্লোজ হবে একদম লাস্ট পেজে, কিন্তু এর অর্থ এটা নয় যে তার সম্বন্ধে ইনফরমেশন এক্সচেঞ্জ লেখক
করেননি, ইনফরমেশন এক্সচেঞ্জ কিন্তু করেছেন। মানে এরকম না যে আমার হাতে একটা টেক্কা রয়েছে, আমি লাস্ট পেজ লাস্ট প্যারার জন্য রেখে দিয়েছি, সবাইকে তাক লাগিয়ে দেবো, তা নয়। আপনি যদি খুব মাইনিউটলি পড়েন তাহলে ওই চরিত্রটাকে সন্দেহ আপনি করবেন। এখানে দুজনের যে গল্পটা রয়েছে সেই গল্পটার মধ্যে আমি কিন্তু সন্দেহটা করতে পারিনি। কখনো কখনো মনে হলো, কখনো কখনো মনে হচ্ছে না এরা ক্রিমিনাল হবে না, কিন্তু শেষ অবধি যেভাবে যুক্তি দিয়ে এই জায়গাটাকে এস্টাবলিশ করা হয়েছে সেই জায়গাটা খুব ভালো লেগেছে, কারণ ইনফরমেশন এক্সচেঞ্জটা খুব ব্যালেন্সড হয়েছে। এরপর হচ্ছে একটা এই ধরনের গোয়েন্দা গল্প লিখতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে গল্পটাকে কোন লাইনে আপনি নিয়ে যাচ্ছেন, এবং আপনি যেভাবে ভাবছেন এবং পাঠক যেভাবে ভাবছে, এই ভাবনা কখনো কখনো কলিশন আসবে, কখনো কখনো বাইফার্কেট করবে। এই 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 জিনিসটাকে হ্যান্ডেল করা এবং গল্পটাকে এই রাস্তায় নিয়ে যাওয়া, এটা মানে এই গল্পটাকে এক স্টেপ অ্যাহেড নিয়ে গেছে। সত্যি কথা বলতে কি, অভিরাজ সেনের এটা সেকেন্ড সিজন। ফার্স্ট সিজনে গত বছর একটা বেরিয়েছিল মোবাইল চার্জার বলে, এরপরে বই বেরিয়েছিল একটা অন্য পাবলিশার থেকে, কিন্তু অভিরাজ সেন ফুল সুইং একটা বেশ বড় সড়ো করে অভিরাজ সেনকে নিয়ে আসা, এইটা কিন্তু এই সিজনে হলো, এবং এই চরিত্র নিয়ে হয়তো আগামী দিনে আরো ভালো লেখকের কাছে আমরা আশা করতে পারি। তো মোটামুটি এইটাই হলো নবপত্রিকার আপাতত এই 4টে উপন্যাস নিয়ে আমার কথা বলা। আগামী দিনে আরো কিছু পড়ে আরো কিছু ভিডিও বানানোর প্ল্যান রয়েছে। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।